আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি। আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক, আমি কোনো মুচলেকা দিয়ে মুক্তি পেতে চাই না। প্রধানমন্ত্রী দরখাস্ত করার কথা দূরের কথা, তারা আমাকে দরখাস্ত করে দেবো বলেছে, ওটা আমি প্রত্যাখ্যান করেছি। তো আমাকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছে, যে খবরে বেরিয়েছে ওই খবরে যে অফিসার তথ্য দিয়েছে সেটা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে। এদের করাল গ্রাস থেকে এই দেশকে মুক্ত করতে হবে, এটা আমার এখন প্রধান কাজ। আমি আমার ফেসবুকে লেখালেখি শুধু এগুলি করছি। আমার গত কিছুদিনের লেখালেখি দেখেন, মানে জামাতের সাথে আপনি বিরক্ত কেন? যারা দেশ বিক্রি করে চুক্তি করে তাদের এই দেশে থাকা তো দূরের কথা, এই দেশে রাজনীতি করার তো দূরের থাকারই অধিকার নাই। ব্রিটিশ গোলাম থেকে মুক্ত হয়েছি, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি, আমরা ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছি, ভারতের দোসরদের থেকে আমাদের মুক্ত হতে হবে। তাহলে বাকি আমরা যদি দেশ প্রেম নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, দেশের জন্য কাজ করি, আমাদের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না। দিন আমাকে অপহরণ করে, সেই দিন আমার বাসার স্টাফ যারা আছে, সিকিউরিটি গার্ড, ম্যানেজার, তাদের সবাইকে শারীরিকভাবে নির্যাতন করেছে, বাসায় ভাঙচুর করেছে, আলমারি ভেঙেছে, মোবাইল ল্যাপটপ নিয়ে গেছে। আমার ওয়াইফের গায়ে হাত দেয়নি, কিন্তু আমার ওয়াইফকে আসেন বলে এইভাবে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, জোরাজোরি করেছে, ধমকাধমকি করেছে, দুর্ব্যবহার করেছে। আমার ওয়াইফ আমার মার হাত ধরে বলেছে আমাকে নিয়ে গেলে মাকে সাথে নিতে হবে, তখন আমার মাকে নেয়নি। আমার ইয়াং কাজের মেয়ে গায়ে তাকে চড় মেরেছে। এরপরে থেকে নিয়ে আমার মুক্তি পর্যন্ত আমার বাসায় হয়তো অবজারভেশনে রেখেছে, কিন্তু আমার বাসার কাউকে কোনো হ্যারাস করেনি। তবে সারা সবসময় আতঙ্কে থাকতো। আমার মা তো কেঁদে 3 বছর পর চলেই গেলেন, পরিবারের সবাই সবসময় আতঙ্কে থাকতো। ইভেন আমার ঘনিষ্ঠ আত্মীয় একজন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকতে হয়েছে তাদের নিরাপত্তার জন্য। কিন্তু ফিজিক্যালি উঠিয়ে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই ধরনের সরাসরি কিছু করেন। মামলাটা আমরা দিয়েছি, ফলো করা বা বিভিন্ন জায়গায় হয়তো করেছে, এই ধরনের হয়তো করেছে। তারা তো আমি থাকলে বুঝতে পারতাম তারা ফলো করে না করে, আমি আই নো দ্য প্যাটার্ন। কিন্তু যারা আমার আত্মীয়-স্বজন তারা তো আর মিলিটারিতে ছিলেন না, ওনারা হয়তো বুঝতে পারেনি। কিন্তু আমার কাজিনের এগেইনস্টে মামলাটা আমরা দিয়ে তাকে অনেক হয়রানি করেছে, তাকে পাড়া ছাড়তে হয়েছে। এই ধরনের ডাইরেক্টলি হ্যারাসমেন্ট প্রচুর করেছে, ফিজিক্যালি কাউকে কিছু করে। এবং আপনার বাচ্চাদেরকে বা আপনার ওয়াইফকে এই 8 বছরের মধ্যে শুধু ওই দিনে যা করেছে, কিন্তু এরপর আর কিছু হয়নি। মানে আপনার বাচ্চা এবং ওয়াইফের উপরে আর কোনো, আপনার ওয়াইফ এবং বাচ্চাদের উপর আর কোনো কিছু, মানে তারা খবরদারি বা কোনো খোঁজ খবর নেওয়া বা এসে জিজ্ঞেস করা, এরকম কোনো কিছু করেছে কিনা মাঝে কোনো? আমি অনেকবার আমাকে ওই যে রিপোর্টে এসেছে যে আমাকে এক্স প্রাইম মিনিস্টার মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন ওটা। ওটাতে যিনি এই রিপোর্টটা দিয়েছেন তিনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর কাছে মুক্তির জন্য দরখাস্ত আবেদন করেছিলাম কয়েকবার। এটা মিথ্যা কথা। আমি পরের দিনই বিবৃতি দিয়ে এটাকে প্রতিবাদ করেছি। আমি মুক্তির জন্য কোনো রকমের কোনো দরখাস্ত করিনি। আমি কয়েকবার বলেছি লিখিত যে আমার বৃদ্ধ মা, স্ত্রী, সন্তান কেমন আছে। আমার বৃদ্ধ বিধবা অসুস্থ মা, আমি ওনাকে খাওয়াতাম, লোকমা খাওয়াতাম, হাত পা টিপে দিতাম, প্রেশার মেপে দিতাম, ওষুধ খাওয়াতাম, মাথায় হাত ধরে ঘুম পাড়িয়ে দিতাম। আমার মায়ের কথা চিন্তা করে আমার ঘুম আসতো না। আমার মা কেমন আছে, আমার মা, স্ত্রী, সন্তানরা কেমন আছে। আমার মেয়ে 3 বছর 4 মাস, ছেলে 1 বছর 9 মাস আমার বুকে ঘুমাতো। আমি তাদেরকে, আমার ঘুম আসতো না, আমার চোখ দিয়ে দরজা করে পানি পড়তো। তাদের খবর চেয়ে বহুবার লিখিত দিয়েছি, মুখে বলেছি আমার পরিবারের খবর এনে দেন, আমি বেঁচে আছি এই খবরটা দেন, অন্তত তারা একটা মানসিক শান্তি পাবে। কোনো জবাব পাইনি। আমি মুক্তির জন্য কোনো আবেদন করি না। যে বলেছে তাহা মিথ্যা কথা বলেছে। তারপরে আমি 23শে মে 2021 সাল, 5 বছর পূর্তি 3 মাস আগে আমাকে বলা হয়েছিল আমি যদি মুচলেকা দেই যে আমি রাজনীতি করব না, দেশে থাকবো না, সপরিবার বিদেশে চলে যাব, তাহলে আমাকে মুক্তি দেওয়া হতে পারে। আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি। আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক, আমি কোনো মুচলেকা দিয়ে মুক্তি পেতে চাই না। প্রধানমন্ত্রী দরখাস্ত করার কথা দূরের কথা, তারা আমাকে দরখাস্ত করে দেবো বলেছে, ওটা আমি প্রত্যাখ্যান করেছি। তো আমাকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছে, যে খবরে বেরিয়েছে ওই খবরে যে অফিসার তথ্য দিয়েছে সেটা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে। বাট আপনাকে একবারই প্রস্তাব দেওয়া হয়েছে যে মুচলেকা দেওয়ার জন্য, মানে সেই সরকারের পক্ষ থেকে। আমার যেভাবে আমি দৃঢ়তার সাথে বলেছি, তারা দ্বিতীয়বার বলার সাহস, একদিনই কয়েকবার বলেছে আমার কাছে। এটা 23শে মে 2021 বিকেলে আসরের নামাজের সময়টা, নামাজ পড়ে বসে দোয়া করছিলাম, ওই সময় এসেছিল, তখন কথা বলেন। এরপরে আমাকে আর বলার সাহস পায়। আমি তো অফিসারদের কথা বলতে চাইলে আমার সামনে আসতো না। ওখানে যারা দায়িত্ব থাকতো তারা বলে ওনারা আপনার সামনে আসতে সাহস পায় না, কারণ আমি জানি তারা ওখানে যারা
কাজ কাম করে তারা হলো মেজর লেফটেন্যান্ট কর্নেল পদবীর অফিসার। তাদের অনেকের মানে আমি যখন কমিশন হয়েছি তখন হয়তো তাদের জন্ম হয়েছে, তো তারা এই জন্য আমার সামনে আসতে সাহস করতো না, আমি ডাকলে আসতো না। মানে আপনার বাবার জামাতে ইসলাম বা আপনাদের জামাতে ইসলাম, এখন যে জামাতে ইসলামের সাথে আপনার সম্পর্ক কি, বা আপনার সম্পর্ক কি, বা জামাতে ইসলাম সম্পর্কে আপনার কি বক্তব্য আছে? প্রথম কথা হলো আপনার দুইটা প্রশ্ন, একটা হলো আপনি জামাত আমার সম্পর্ক কি। জামাতের সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নাই। আমি তাদের কোনো কার্যক্রমে যাই না, বরং বিভিন্ন বিয়ে শাদী বা আত্মীয় স্বজনের জানাজা এই অনুষ্ঠানে আমি তাদেরকে দেখে তাদের দূরেই থাকি। আমি আমার তাদের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় কথা হলো যে জামাত সংগ্রাম মন্তব্য, আমি এই মুহূর্তে রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাই না। আমি জোশ আর হুশের মধ্যে আই এম এবল টু ব্যালেন্স আউট। আমি সবকিছু অবজার্ভ করছি, যখন কথা বলার সময় সুযোগ হবে তখন সময় সুযোগ হবে। আমি শুধু এখন ফেসবুক যদি আমার ফলো করেন, আমি দেখবেন আমার একটাই কথা, এই দেশকে ভারতের গোলামি মুক্ত করতে হবে। ভারতের গোলামি মুক্ত করতে হতে এই দেশকে ভারতের গোলাম দালাল দোসর যারা আছে, আমি ফ্যাসিবাদ সহ আরো যারা মিডিয়া আছে, এদেরকে এই দেশে সামাজিকভাবে বয়কট করে এদের করাল গ্রাস থেকে এই দেশকে মুক্ত করতে হবে। এটা আমার এখন প্রধান কাজ। আমি আমার ফেসবুকে লেখালেখি শুধু এগুলি করছি। আমার গত কিছুদিনের লেখালেখি দেখেন, মানে জামাতের সাথে আপনি দূরত্ব কেন? যারা দেশ বিক্রি করে চুক্তি করে তাদের এই দেশে থাকা তো দূরের কথা, এই দেশে রাজনীতি করার তো দূরের থাকারই অধিকার নাই। মানে জামাতের সাথে আপনার দূরত্ব কেন? এবং জামাত যে ক্ষমা করে দিচ্ছে ভারতকে, আমাকে অনেকে রাজাকার বলে, আমাকে জামাত বলে ট্যাগ করার চেষ্টা করে। একটা দেখুক না, আমি কোথায় জামাতে কোন অনুষ্ঠান যোগ দিয়েছে, কার সাথে আমার কি ছবি আছে, কার সাথে আমি কি কথা বলেছি, একটা প্রমাণ দেখাক তারা। জামাতের তো পরিবারতন্ত্র নাই। অন্য সব দলে বাবা স্বামী ভাই থেকে উত্তরাধিকার হয়, জামাতে তো উত্তরাধিকার সূত্রে নাই। তো আমি যদি চাইও আমি এখন জামাতে আমির হতে পারবো না। জামাতের সিস্টেম ডিফারেন্ট, ওখানে নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন সিস্টেম তারা ফলো করে। কেউ ক্যান্ডিডেট হতে পারে না, কেউ ক্যাম্পেইন করতে পারে না। জামাতে যারা রোপণ বলে তারা প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে ইচ্ছা নমিনেট করতে পারে। তো ওখানে তো আমি জামাতের কিছুই না এখন। মানে এই দূরত্ব কেন জামাতের সাথে আপনার? আর হচ্ছে যে জামাত যে বলছে যে ইন্ডিয়াকে ক্ষমা করে দিচ্ছে, তো সেগুলো নিয়ে আপনার বক্তব্য কি? না, এটা তাদের দলীয় বক্তব্য ব্যাপার, তো আমি কিছু বলতে পারবো না। এটা জামাত কি দৃষ্টিভঙ্গি দিয়ে, তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছে, পরে বলেছে আমাদের উপরে যে জুলুম হয়েছে সেটা আমরা ক্ষমা করি না, বাকি জনগণের যেটা করেছে জনগণ বলবে, এটা তারা বলেছে। তারা দলীয় দৃষ্টিকোণ থেকে কি চিন্তা করে কি বলছে এগুলো তো তাদেরকে জিজ্ঞাসা করেন। ডক্টর ইউনূস কেন হাসিনকে না নিয়ে গিয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে কেন প্রশ্ন করা হয়? আপনার সাথে দূরত্ব কেন জামাতের? মানে আদর্শের সাথে মিলছে না এই কারণে? দূরত্বের কোনো কিছু না। আমি দেখেন, আমি সেনাবাহিনীর চাকরি জীবনে সারা জীবন আমার বাবা আমাকে বলেছেন, তোমাকে একজন পেশাগতভাবে দক্ষ আদর্শ সেনা অফিসার হতে হবে, তুমি রাজনীতিতে নাক গলাবা না। তো আমি আমার বাবাকে বলেছি আমি রাজনীতিতে নাক গলাই না, কিন্তু আমাকে রাজনীতি অবহিত থাকতে হয় এই জন্যই যে রাজনৈতিক অঙ্গনে কিছু হলে এটা আপনার গায়ে আঁচড় লাগবে, আপনার গায়ে আঁচড় লাগে, সন্তান হিসাবে আমার তো এটা আমার গায়ে আঁচড় লাগবে, এই জন্য আমাকে অবহিত থাকে, আমি নাক গলাই না। তো আমি কোনোদিন জামাতের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। আমাকে বের করে দেওয়ার পরে আমি মূলত দুটো ক্ষেত্রে কাজ করেছি। একটা শিক্ষা ক্ষেত্রে, আমি মোট 8টা প্রতিষ্ঠানে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি ম্যাডাম। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। শিক্ষা ক্ষেত্রে আমি গত 25 বছর থেকে কাজ করি। আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে করি, অনেকগুলোতে আমি মোট 8টাতে চেয়ারম্যান ছিলাম। আমি শিক্ষা ক্ষেত্রে কাজ করেছি, ঢাকা শহরে হাজার হাজার টিচারকে আমি ট্রেনিং দিয়েছি। আর আমি ইন্টেলেকচুয়াল ফিল্ডে একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। তো আমি এই ইন্টেলেকচুয়াল ফিল্ডে এডুকেশন ফিল্ডে আপাতত কাজ করার চিন্তা করছি, এখন পর্যন্ত কাজ শুরু করিনি, কারণ মেন্টাল কন্ডিশন ঠিক আছে, ফিজিক্যাল কন্ডিশন আমার এখন পর্যন্ত পুরোপুরি আমি ওই দুর্বলতা কাটিয়ে উঠতে পারিনি। আমার বডি ক্লক এখন অ্যাডজাস্ট হয়নি, রাতে ঠিক মতো ঘুম হয় না। তো সবকিছু মিলিয়ে আমি ফিজিক্যালি এখনো কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ার মতো সুযোগ নেই আমার। অনেক রকমের অনেকে প্রলোভন দেখাচ্ছে, আমি কোনো প্রলোভনে কখনো প্রভাবিত হই না। আমি ঠান্ডা মাথায় আল্লাহ সন্তুষ্টির জন্য, দেশের কাজ করার জন্য, যেটা করা আমার জন্য, আমি আমার বিদ্যা বুদ্ধি আল্লাহ যতটুকু মেধা দিয়েছে যোগ্যতা দিয়ে যতটুকু পারি করার জন্য যেটা ভালো মনে করবো সেটাই করবো। এই মুহূর্তে আমি রাজনীতি নিয়ে কোনো চিন্তা করছি না। সুতরাং জামাত বলেন অন্য কোনো বলেন, কারণ আমার কোনো দূরত্ব কিছু না, আমি সবকিছু অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি।
অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য এবং সবার জন্য আপনার কি বলার আছে শেষ বক্তব্য আপনার আজকের অনুষ্ঠানের জন্য? আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আমরা 53 বছর গেল, একটা দেশ যখন স্বাধীন হয়ে যায় তারা বহু দূর এগিয়ে যায়, একটা স্বাধীনতার এই স্পিরিটে অনেক দূর এগিয়ে যায়। ভিয়েতনাম 1975 সালে স্বাধীন হয়েছে, তারা আজকে আমাদের অনেক এগিয়ে গেছে। দুবাই, ইউএই তারা 1971 সালের ডিসেম্বরে, আমাদের একটা 16, ওদের একটা 2 ডিসেম্বর, তারা আজকে কোথায় চলে গেছে দেখেন, আমাদের তুলনাই হয় না। তারা এত উঁচুতে চলে গেছে, আমরা কেন পারছি না? আমরা পারছি না। আমাদের দেশের চারিদিকে একটা এবং এই শত্রুর যারা এখানে দালাল দোসর আছে, যারা গোলাম আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি বয়কট করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, দেশের স্বাধীনতা, সমৃদ্ধি, সুখ, অগ্রগতি, উন্নতি সবকিছু সম্ভব। আমাদের দেশের মানুষের জোশ আছে, রেজিলিয়েন্স আছে। আমাদের দেশের মানুষ প্রতিকূলতার মধ্যে বেরোতে, আমরা কারো অধীন থাকতে পারি না, আমরা কারো অধীন থাকি না। আমরা ব্রিটিশ গোলাম থেকে মুক্ত হয়েছি, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি, আমরা ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছি, ভারতের দোসরদের থেকে আমাদের মুক্ত হতে হবে। তাহলে বাকি আমরা যদি দেশপ্রেম নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, দেশের জন্য কাজ করি, আমাদের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না। আমাদের মেধা, আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি, আল্লাহ আমাকে দাওয়াত সুযোগ দিয়েছে। আমাদের দেখে আপনি নিশ্চয়ই জানেন, আপনার আত্মীয় স্বজন আছে যারা এই বিদেশে যাচ্ছে, সবাই খুব ভালো ভালো করছে, কিন্তু আমরা দেশে এখানে কিছু করতে পারছি না, করার সুযোগ পাচ্ছি না। কেন সুযোগ পাচ্ছি না? আমাদের নেতৃত্বের অভাব, সুযোগ্য রাজনৈতিক নেতৃত্বের অভাব। চোর ডাকাত গুন্ডা বদমাশরা দেশ লুটে পুটে খাচ্ছে, দেশের অর্থ পাচার করতে, দেশ ধ্বংস করে দিচ্ছে। সৎ যোগ্য নেতৃত্ব পাচ্ছি না আমরা। আমাদের সৎ যোগ্য নেতৃত্ব যদি আসে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারে এবং ভারতের প্রভাব মুক্ত থেকে আমরা নিজের স্বাধীনভাবে আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে পারি, ভারতের সাহস হবে না। এই যে কিছুদিন আগে দেখেছেন আপনার বিজেপির সাথে গ্রামবাসী মিলে ভারতের বিয়ে থেকে কিভাবে তারা করেছে। আজকে যদি ভারত কোন ধৃষ্টতা দেখায়, এদেশের মাটি যুদ্ধ করবে, এদের মানুষ যুদ্ধ করবে, জেনজি যুদ্ধ করবে, জীবন দিবে তারা। না, এই যে মোদির সাথে যে ভারতের ট্রাম্পের বৈঠক হলো, সেখানে তো একটা বলা হচ্ছে যে ট্রাম্প নাকি মোদিকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের। এটা নিয়ে দায়িত্ব দেয়নি, বলছে এটা ওই এলাকার ব্যাপার, এটা আমরা এটাতে নাক গলাবো না, এইভাবে বলেছে। মোদিকে দায়িত্ব দেয়নি যে আপনি ওদেরকে কন্ট্রোল করুন, এই ধরনের কোনো দায়িত্ব দেয়নি। মিডিয়াগুলো প্রচার করছে এরকমই, ভারতীয় মিডিয়া বলি। বর্তমান দুনিয়াতে ভারত যদি কোন রকমের সামরিক আগ্রাসনের চেষ্টা করে, ভারত এমন মার খাবে তার জীবনে ভুলবে না। ভারত অত বোকা না। আমরা তো আমাদের রাজনীতিবিদরা দেশ পরিচালনা করতে পারি না। ভারতের রাজনীতিবিদরা দেখেন, সোনিয়া গান্ধী উনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ